নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভাস্কর্য, ভাস্কর আর স্থান। এইটা থেকে 1 মার্ক আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর এইটা মুখস্থ করতে যে এত কষ্ট, যার কারণে আজকে আমি সম্পূর্ণ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। 5 মিনিট লাগবে মনে হয়, সর্বোচ্চ 10 মিনিট এই পুরোটা টপিক আয়ত্তে আনার জন্য। খুবই ইজি। আর যারা এরকম করে পুরো বইটাকে, পুরো প্রিপারেশনটাকে ইজি করতে চাচ্ছ, তারা আমাদের লাস্ট পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। রিসেন্ট যেটা আমরা শুরু করছি, সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ওইটারই 1.5 মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো আমরা, তারপর আমরা আমাদের মেইন ভিডিওতে শিফট করে যাব। তাহলে চলো শুরু করি। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। MN মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলা, ঢাকা। ফ্রম MN মাস্টার নার্সিং কোচিং। MN মাস্টার নার্সিং কোচিং, MN মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই, এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। শোনো, শুরুতেই বলে দিচ্ছি, MN নার্সিং এর ফ্রি ক্লাস খুবই কম আসে। এখানে ফ্রি ক্লাস আসছে, তার মানে তোমার বুঝতে হবে এটা এত গুরুত্বপূর্ণ টপিক। কথা বুঝতে পারছি? এখন চলো শোনো, শুরুতে একটা বিষয় মনে রাখবা, কি আমি তোমাকে যে ভাস্কর্যগুলো শিখাবো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরো অনেকগুলো আছে, কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন এই যে আমি তোমাকে যেগুলো শিখাবো এগুলোর মধ্যে প্রায় সবগুলোই ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকাতে। কথা বুঝতে পারছি? স্থানটা কোথায়? ঢাকাতে অথবা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। আর বাকিগুলো যেগুলো আছে তার মধ্যে দিয়ে একটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে থাকতে পারে, কিন্তু এর মধ্যে 3টা আছে উল্লেখযোগ্য, সেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এগুলোকে আলাদা করছি। সংসপ্তক, সর্বোচ্চ শহীদ মিনার আর অমর একুশে, এই 3 জনকে খুব ভালো করে মনে রাখবা। এই 3টা ভাস্কর্যকে ভালো করে মনে রাখবা। এই 3টা হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমি না লিখলাম, মুখে বলে দিলাম, এগুলো কোথায়? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। খুব ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে কয়েকটা ভাস্কর্য আছে যেগুলোকে আমরা উচ্চারণের সাহায্য অতি সহজে মনে রাখতে পারি, সেগুলো একটু দেখে নিচ্ছি। দেখো দেখো আমি যেভাবে পড়ছি, যেভাবে প্রোনাউন্সিয়েশন করছি সেভাবে মনে রাখবে। স্বামী বিবেকানন্দ, শামীম শিকদার। দেখো বারবার তালব্যস্য স উচ্চারণ আসছে, তাই না? স্বামী বিবেকানন্দ, শামীম শিকদার। স্বোপার্জিত স্বাধীনতার শামীম শিকদার, মানে শুধুমাত্র শীষ ধ্বনি, যেগুলা উষ্ম ধ্বনি ওই টাইপে চলে আসতেছে, তাই না? পরেরটা দেখো, মিশুক মোস্তফা মনোয়ার, দুইটাই মদে, মিশুক মোস্তফা মনোয়ার। তারপরে দেখো, জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক, বর্গীয় জয়ের উচ্চারণ। আবার বিজয় সারণীয় আব্দুর রাজ্জাক। দেখো দুইটার মধ্যে বর্গীয় জ আছে, এবং তাদের যে হচ্ছে নির্মাতা বা ভাস্কর তার নামেও কিন্তু বর্গীয় জ আছে। তো এগুলোকে আমরা উচ্চারণের মাধ্যমে অতি সহজে মনে রাখতে পারলাম। 1টা 2টা 3টা 4টা 5টা। স্বামী বিবেকানন্দ, শামীম শিকদার। স্বোপার্জিত স্বাধীনতা, শামীম শিকদার। মিশুক মোস্তফা মনোয়ার, জাগ্রত চৌরঙ্গী আব্দুর রাজ্জাক, বিজয় সারণী আব্দুর রাজ্জাক। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেছে। দেখো এই ক্লাসের শেষের দিকে আমি যে পেজটা পড়াচ্ছি সেই পেজটা সম্পূর্ণ তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমাদের বইয়ে সুন্দর করে নোট করে ফেলবা। তো যে ভাস্কর আছে বা নির্মাতা আছে তাদের নামটা মনে রাখা বেশি কঠিন, আর বাকিগুলো দেখতেছো ঢাকার মধ্যেই আছে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে আছে, এগুলো ইজি। তো কোথায় আছে ওই স্থান? এই যে স্থানটা আমি পড়াবো না, আমি ওইটা ছবি স্ক্রিনে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা নোট করে নিবা। আমি খালি পড়াবো ভাস্কর্য এবং তাদের যে নির্মাতা বা ভাস্কর আছে তাদের নাম। ঠিক আছে? শেষে তোমরা নোট করে নিবা কোন স্থানে, এটা তোমরা নোট করে নিবা। তাহলে চলো শুরু করতেছি। দেখো শুরুতেই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দেখো কেন্দ্রীয় শহীদ মিনার। এখন কেন্দ্রীয় শহীদ মিনারের ব্যাপারটা যেটা একদম পিচ্চিকাল থেকে পড়ে আসছো, যে এই কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে হামিদুর রহমান বানাইছে, হামিদুর রহমান। এবং এইটার যে সহকর্মী
নভেরা। আহমেদ টাহমেদ কিছু মনে রাখা লাগবে না, খালি নভেরা মনে রাখবা, এটা এমসিকিউ আসবে তাইলেই হবে। আচ্ছা, হামিদুর রহমান। এখন এই হামিদুর রহমানকে আমরা, এই জিনিসটা কিন্তু আমরা দেখো এক্সট্রা করে মুখস্থ করতেছি না, এটার জন্য কোনো ট্রিক দিতেছি না, সে ছোটবেলা থেকে পড়ে আসছো। এটা যদি মনে না থাকে তাহলে তোমার বেসিক খুবই দুর্বল। তবে এখানে আমরা একটা ছন্দ ইউজ করবো, সেটা হচ্ছে হামিদের 7 বেগম কাক। কি বলছি দেখো তো, ভালো করে দেখো তো, হামিদের 7 বেগম কাক। এই ছন্দটাকে ভালো করে মনে রাখি, এগুলো আমাদের সামনে লাগবে। হামিদের কয় বেগম কাক? 7 বেগম কাক। আচ্ছা, আমরা একটু পরের দিকে লক্ষ্য করি, এই জিনিসটা মনে রাখি, একটু পরে তোমাদেরকে ধরবো কিন্তু। তাহলে কি বললাম এটা একটু তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে ফেলো তো। এই পেডের স্টুডেন্ট যারা আসো অন্তত তোমরা কথা শোনো, বাইরের স্টুডেন্টগুলোরে তো কমেন্টে কিছু লিখতে বলে লিখে না, তোমরা এই জিনিসটা কমেন্টে সুন্দর করে ক্লিয়ার করে ফেলো, লিখে ফেলো হামিদের 7 বেগম কাক। এখন চলো জাতীয় স্মৃতিসৌধ। দেখো কি বলছি, জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। আচ্ছা, স্মৃতিসৌধ, স্মৃতির ইংলিশ কি বলতো? মেমোরি। স্মৃতিশক্তির যে ব্যাপারটা, মেমোরি শব্দটা আসতেছে তাই না? এই যে মেমোরি থেকে আসবে মইনুল, কথা বোঝা গেছে? আচ্ছা চলো, এখানে আছে সৈয়দ, মইনুল, এত কিছু মনে রাখার দরকার নাই, তোমরা জাস্ট মনে রাখবা মইনুল। এটাকে তোমরা হচ্ছে মইনুল এভাবে লিখতে পারো, বানান নিয়ে মারামারি কাটাকাটি করার দরকার নাই, মইনুল। আচ্ছা, এখন জাতীয় স্মৃতিসৌধ, এর সাথে সাথে আরেকটা জিনিসও মনে রাখবা, জাতীয় জাদুঘর। আমি তোমাদের জন্য একদম সাজায় স্ক্রিপ্ট লিখে আনছি, বুঝছো? জাতীয় জাদুঘর, একটু ভালো করে খেয়াল করো, এইটাও এই সেম ব্যক্তি। জাতীয় স্মৃতিসৌধ আর জাতীয় জাদুঘর দুইটাই জাতীয়, কথা বুঝো কিন্তু। জাতীয় স্মৃতিসৌধ আর দুইটাই, আরেকটা হচ্ছে জাতীয় জাদুঘর, এই দুইটাই কে বলতো? এই দুইটা হইতেছে মইনুল। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আরেকটা আছে না জাতীয় সংসদ, আরেকটা আছে জাতীয় সংসদ। আমার কথা বোঝো ভালো করে। আচ্ছা, ভিডিওটা কি চলতেছে নাকি আমি একটু দেখে নেই তো। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম, তো মইনুল সাহেব করতেছে কি, সবসময় যেগুলো জাতীয় ওইগুলো তৈরি করতেছে, জাস্ট লাইক জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় জাদুঘর। তাহলে জাতীয় সংসদও মনে হয় উনি বানাইছে তাই না, যেহেতু জাতীয় চলে আসছে না। যখন মইনুল সাহেবকে বলা হলো যে তাহলে আপনিও এটা বানান, তখন বললো যে না, আই কান্ট, আমি পারবো না। আই কান্ট মানে কি? আই ক্যান নট, মানে আমি পারবো না। তো এই যে উনি বললো যে আই কান্ট, আমি পারবো না এটা, তো এইখান থেকেই আই কান্ট, কান্ট না লিখে আমরা লিখবো কান। তো লুই আই কান, এটার উচ্চারণে কিছুটা ভ্যারিয়েশন থাকতে পারে, গুগল অনেক সময় বিভিন্ন ধরনের একটু উচ্চারণ দেয়। তো এটা কি করছে, জাতীয় সংসদ কে বানাইছে? তাহলে লুই আই কান, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? এখান থেকে আমরা কিন্তু মনে রাখলাম। এরপরে চলে আসো 3 নেতার মাজার। আচ্ছা, 3 নেতার মাজার, তো এগুলার স্থানগুলো কিন্তু আমি আবারও বলতেছি, এগুলা লাস্টে একদম পেজ দিয়ে দিব, এখান থেকে নোট করে নিবা। আর যাদের কাছে আমার বই আছে পেডের স্টুডেন্টদের কাছে, তারা তো হয়েই গেল, তাই না? আচ্ছা, পেডের স্টুডেন্ট কে কে আছে আমাকে একটু ইনবক্সে, কমেন্ট বক্সে একটু জানাও তো। আমার কথা শুনে হা করে বসে থাকো না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কিন্তু, আমি কিন্তু পরে দেখব। আচ্ছা, তাহলে আমরা অলরেডি এই পর্যন্ত কিন্তু শিখে ফেললাম। এখন এরপরে যদি আমরা একটু বিবেচনা করি, সেটা হচ্ছে 3 নেতার মাজার। 3 নেতার মাজার, দেখো তো 3 নেতার মাজার কে বানাইছে? 3 নেতার মাজার। আচ্ছা, 3 নেতার মাজার মানে অনেক বড় একটা মাজার হবে তাই না? 3 জনের, যেহেতু বাজেট তো অনেক বেশি, রাইট? হ্যাঁ, বাজেট অনেক বেশি। তো জহিরুদ্দিন সাথে ছিলেন, বুঝলাম, জহিরুদ্দিন, কিন্তু সাথে ছিলেন আরেকজন, সেটা হচ্ছে মাসুদ আহমেদ। তোমরা খালি মাসুদ মনে রাখবা, মাসুদ। ওই যে ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলছিল না, মাসুদ ভালো হয়ে যাও, কিন্তু মাসুদ ভালো হয় নাই। এই 3 নেতার মাজার, 1 নেতার মাজার হলে তাও হইতো, 3 নেতার মাজারে ব্যাপক বাজেট এবং উনি ওইখানে ব্যাপক টাকা মারছেন। মাসুদ না, উনি টাকা মারেন নাই, আমরা জাস্ট মনে রাখার স্বার্থে বিষয়টা এইভাবে উল্লেখ করছি। জহিরুদ্দিন আর মাসুদ, এনারা তৈরি করছেন কি 3 নেতার মাজার। আচ্ছা, আমি আবারও বলতেছি, এই সৈয়দ আহমেদ টামেদ এগুলো মনে রাখার দরকার নেই, নামের মেইন অংশ মনে রাখবা, তাহলে আনসার করতে পারবা, বুঝছো? নাহলে প্যারাটা অনেক গুণে বেড়ে যায়। এরপর আসো তো সংসপ্তক, একটু ভালো করে খেয়াল করো, সংসপ্তক। আচ্ছা, সপ্ত মানে কি বলতো? সপ্ত মানে 7। আর ওই যে পড়াইছিলাম হামিদের 7 বেগম কাক, এই যে 7 চলে আসছে কিন্তু, এই জন্য এটা বানাইছে হামিদুজ্জামান। ওকে, আচ্ছা, সংসপ্তক হইল। এরপরে আসো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আচ্ছা, শহীদ মানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এক কথায় লিখলেই হবে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আচ্ছা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা, সেটা
এটার সাথে কিন্তু তোমরা ওই আগের ওই জাতীয় স্মৃতিসৌধটাকে যেন তোমরা গুলাই ফেলো না, ঠিক আছে? ওই জিনিসটার সাথে অনেকেই গুলাই ফেলে। তো এখানে কুদ্দুস হিলির বুদ্ধি মনে রাখবো, কুদ্দুস হিলির বুদ্ধি, বুদ্ধি দিয়ে আমরা মনে রাখবো এটা হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং এটা হচ্ছে বানাইছে কুদ্দুস হিলি। এই জিনিসটা আমরা এখান থেকে ইজিলি মনে রাখতে পারবো। এরপরে চলে আসো পরেরটাতে, দোয়েল চত্বর। দেখো দুইটা জিনিস আমরা শিখবো, একটা হচ্ছে দোয়েল চত্বর, দোয়েল চত্বর, আর আরেকটা আমরা যদি একটু নিচের দিকে যাই, আরেকটা হচ্ছে শাপলা চত্বর। তোমাদের এখানে সুন্দর করে আমি স্ক্রিপ্ট লিখে রাখছি, বাট তোমাদেরকে পড়াইতে হচ্ছে যাতে করে মানে তোমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝো, এগুলো যেন ভুলে না যাও। আচ্ছা, তো জাগ্রত সরি এখানে আরেকটা দেখলাম আমরা, সেটা হচ্ছে যে কোথায় কোথায় শাপলা চত্বর। দেখো তো শাপলা চত্বর, শাপলা চত্বর আর দোয়েল চত্বর। তোমরা কি একটা বিষয় খেয়াল করতেছো, এই দুইটাই কিন্তু আমাদের জাতীয় প্রতীকের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করি না, ওইগুলোর মধ্যে কিন্তু আমাদের 2 টাকাতে শাপলা আছে। আবার আগে আমাদের একটা টাকা ছিল, এখানে কিন্তু দোয়েলের ছবি ছিল 2 টাকাতে। তোমরা দেখছো 2 টাকার যে নোট এখানে দোয়েলের ছবি ছিল, আর এখনকার যে 2 টাকার কয়েন ওইখানে কিন্তু শাপলার ছবি আছে। তো দুইটা একে অপরের সাথে বেশ সম্পর্কিত, তাই না? হ্যাঁ, দুইটা একে অপরের সাথে সম্পর্কিত। এবং এই যে দোয়েল চত্বর আর শাপলা চত্বর, এই দুইটা যিনি বানাইছেন তাদের নামের মধ্যেও কিন্তু যথেষ্ট মিল আছে। এই দুইটাই হইতেছে আজিজুল, এই নামটা পুরোটা মুখস্থ করো, বুঝছো? আজিজুল জলিল পাশা, আজিজুল জলিল পাশা, ঠিক আছে? এরপরে আসো, সহজ না? এরকম করে আমরা আরও শিখবো। আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ মাত্র শিখছি, তা মনে হয় নাই। আচ্ছা, দুরন্ত সুলতানুল ইসলাম। দেখো তো দুরন্ত, দুরন্ত মানে হচ্ছে কি বলতো, দুরন্ত মানে শান্ত বলা হয়, সুলতানুল ইসলাম। তোমরা সালমান খানের একটা মুভি দেখছো না, সুলতান মুভি দেখছো না? ওই সুলতানের মধ্যে কিন্তু সালমানকে বলা হতো যে দুরন্ত সুলতান, তাই না? মানে উনি যে হচ্ছে লাফালাফি করতো, কুস্তি করতো, এই জন্য ওনারা বলতো যে দুরন্ত সুলতান। তো ওইটা দিয়ে মনে রাখবা যে দুরন্ত এটা তৈরি করছিল এটার যে ভাস্কর, তার নাম হচ্ছে সুলতানুল ইসলাম। ওকে, ইজি। এরপরে আসো। আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে অপরাজেয় বাংলা। দেখো আব্দুল্লাহ খালেদ, এই জিনিসটা যে দেখো অপরাজেয় বাংলা, আমি একটু বসে নিচ্ছি। অপরাজেয় বাংলা, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না। অপরাজেয় বাংলা, এটা হচ্ছে, হ্যাঁ আব্দুল্লাহ খালেক না খালেদ জানো, খালেদ, খালেদ আসলে খালেদ 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 খালেক খালেদি, হ্যাঁ আব্দুল্লাহ খালেদ, আব্দুল্লাহ খালেদ। আচ্ছা, এইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ কি জানো, যত ধরনের গুরুত্বপূর্ণ ভাস্কর্য তোমরা পাবা না, তার মধ্যে আব্দুল্লাহ খালেদ সাহেবের নাম আমি আর তেমন পাই নেই। ইনি আরেকজনও আছে, এটা পরে দেখাবো। আব্দুল্লাহ খালেদ ইনি একদম ইন্ট্রোভার্ট, আমরা সাধারণত এনাকে আর দেখি না অন্য কোনো জায়গায়। তো যাই হোক, এরপরে চলে আসো, আমরা একটু অন্য জায়গায় যাই। এটা তো হয়ে গেছে অলরেডি না, আমি এটা মিশিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে সর্বোচ্চ শহীদ মিনার। আচ্ছা, ক্লাসের শুরুতে তোমাদেরকে বলে দিছি যে সর্বোচ্চ শহীদ মিনার কিন্তু এটা কোথায় আছে বলো তো? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু সর্বোচ্চ শহীদ মিনার আছে। আচ্ছা, সর্বোচ্চ শহীদ মিনার মানে শহীদ মিনারটা অনেক উঁচা হবে, তাই না? হ্যাঁ, শহীদ মিনারটা অনেক উঁচা এবং এতটাই উঁচা যে ওইটা প্রায় সূর্যকে ছুঁয়ে ফেলে, সূর্যকে ছুঁয়ে ফেলে। সর্বোচ্চ শহীদ মিনার আমরা একটু দেখি, সর্বোচ্চ শহীদ মিনার, সর্বোচ্চ শহীদ মিনার ওইটা প্রায় সূর্যকে ছুঁয়ে ফেলে। সূর্যর আরেক নাম হইতেছে রবি। তো রবিউল হুসাইন সূর্যকে ছুঁয়ে ফেলে না, আমরা জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখলাম যে রবিউল হুসাইন, তার নাম রবি মানে সূর্য, তো এটাতে আমরা মনে রাখছি। তারপরে বলাকা, দেখো তো বলাকা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ভাইয়া? বলাকা, এটা হচ্ছে মৃণাল হক, এটা আমি মনে রাখতাম বলা হোক, মানে হোক, বলা হোক, খাওয়া হোক, পড়া হোক, ঠিক তেমনি বলা হোক। তো বলাকা দিয়ে আমরা মনে রাখতাম বলা হোক, আমি মনে রাখতাম আর কি। তো অমর একুশে জাহানারা পারভিন, অমর একুশে এটা বানাইছে কি দেখো তো? অমর একুশে জাহানারা পারভিন। মাথায় রাখবা যে আমি এটাকে কেমনে কল্পনা করতাম জানো, যে জাহানারা পারভিন একজন শহীদ জননী মানে যার ছেলে মারা গেছে 21-এর আন্দোলন করতে গিয়ে, যার ছেলে মারা গেছে, শহীদ জননী। তো শহীদ জননী ওই জন্য ওই 21-কে কেন্দ্র করে একটা ভাস্কর্য বানাইছে, তাই অমর একুশে জাহানারা পারভিন, দ্যাটস ইট। যেহেতু ইনি শহীদ জননী, তাই ইনি শহীদ যে হয়েছে, যে ভাষার জন্য শহীদ হয়েছে, তাই অমর একুশে নিয়ে তৈরি করছে একটা ভাস্কর্য। আচ্ছা, এরপরে দেখো,
সাবাস নিতুন, মনে রাখবা সাবাস নিতুন। কারণ হচ্ছে এই যে সাবাস ভাস্কর্য আছে না, সাবাস, এইটা হচ্ছে নিতুন কুণ্ডু বানাইছে, নিতুন কুণ্ডু। ঠিক আছে? আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি? আমি একটু খেয়াল করি। হ্যাঁ, তোমরা ইজিলি একদম পুরোটা দেখতে পাচ্ছ, সমস্যা নেই। তো সাবাস নিতুন তোমরা মনে রাখলাম, নিতুন কুণ্ডু। এরপর আমরা একটু খেয়াল করি মুক্ত বাংলা। আচ্ছা, মুক্ত বাংলা এটা বানাইছে রাশেদ আহমেদ। তো এটাকে আমরা স্ক্রিপ্টে এভাবে সাজাইছি, দেখো তো, মুক্ত বাংলা, তাই না? মুক্ত বাংলা। তো মুক্ত হস্তে দান করলে তোমাকে কিন্তু একটা রসিদ দেয়, তুমি কত টাকা দান করলে ওটার একটা রসিদ দিবে। তো এই জন্য মুক্ত বাংলার ভাস্করের নাম রশিদ। আহমেদ না সৈয়দ না রহমান কিছু মনে রাখার দরকার নেই, খালি মনে রাখবার রশিদ। এরপরে রশিদ আহমেদ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে বেগম রোকেয়া ভাস্কর্য, আমরা এ পাশে লিখি বেগম রোকেয়া, বেগম রোকেয়া ভাস্কর্য। বেগম রোকেয়া ভাস্কর্য কি করছে বলো তো? তোমার কি মনে আছে? হ্যাঁ, তোমার মনে থাকার কথা। আমি বলছিলাম হামিদের 7 বেগম কাক। বেগম কথাটা কেন আনছি জানো? কারণ হামিদের 7 বেগম কাক না, এটা হামিদুজ্জামানের তৈরি, হামিদুজ্জামান, বুঝছো? হামিদুজ্জামান। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই কর্নারে দেখো নভেরা আহমেদের যে হচ্ছে ইয়েগুলো, ভাস্কর্যগুলো দেখো, মা ও শিশু। দেখো তুমি ভালো করে একটা সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো। মা ও শিশু একটা আছে, তারপরে নারী শিশু ও পুরুষ আছে, নারী শিশু ও পুরুষ আছে, নারী শিশু ও পুরুষ আছে, এবং লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে যে কৃষক পরিবার, কৃষক পরিবার। আমি বিষয়টা এভাবে মনে রাখতাম, শুরুতে মার কথা বলছে, তারপরে শিশুর কথা বলছে, তারপরে নারী শিশু পুরুষ সবার কথাই বলছে, তারপরে পুরো পরিবারের উঠে আনছে কৃষক পরিবার, মা ও শিশু, নারী শিশু পরিবার, একদম লাস্টে কৃষক পরিবার। শুরুতে মা ও শিশুরে নিচে, তারপরে একটু বাড়াই নিচে যে নারী শিশু আর পুরুষকে নিচে, এবার পুরুষকে একসাথে করছে, এবারে সবাইকে একসাথে করে পরিবার হয়ে যায় না, পরিবার। তো এই যে পুরা প্যাকেজটা, এই পুরা প্যাকেজটা তৈরি করছে কে? এই পুরা প্যাকেজটা তৈরি করছে নভেরা আহমেদ, নভেরা আহমেদ। আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে খেয়াল করি। তাহলে নভেরা আহমেদের এই পুরোটা গেল, এখন নিচের দিকে আমরা একটু আসো, একটু নিচের দিকে আমরা তোমাদেরকে নিয়ে আসি। আচ্ছা, মোদের গৌরব একটা ভাস্কর্য আছে, সেটার নাম হচ্ছে মোদের গৌরব, মোদের গৌরব, গৌরব না কিন্তু, সরি এখানে উকার দেওয়া উচিত হবে না, মোদের গৌরব, মোদের গৌরব। তো অখিল নিখিল বাংলাদেশের গৌরব। আমি যদি বলি অখিল, অখিল, অখিল পাল, বুঝছো? তো অখিল নিখিল বাংলাদেশের গৌরব। নিখিল বাংলাদেশ, নিখিল মানে কি জানো? পুরা বাংলাদেশের জন্য একটা গৌরব। এত বড় একজন ভাস্কর আমাদের দেশে আসে, এটা আমাদের জন্য কি গৌরবের কথা না? এই জন্য আমরা মনে রাখলাম অখিল নিখিল বাংলাদেশের গৌরব। এই নিখিল অখিল দিয়ে আমরা মনে রাখলাম যে মোদের গৌরব, অখিল নিখিল বাংলাদেশের গৌরব, মোদের গৌরব অখিল পাল, বুঝছো? আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখা, তোমরা কতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ আমি একটু দেখে না ট্রাই করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখাইছিলাম, মনে আছে? হামিদের 7 বেগম কাক। কয় বেগম কাক? 7 বেগম। এই যে কাক থেকে মনে রাখবো ক্যাকটাস, একটা ভাস্কর্য আছে, সেটার নাম হচ্ছে ক্যাকটাস, এবং এটা বানাইছেন কে? ওই যে সেম হামিদুজ্জামান। এই ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, ডট ডট দিয়ে দিলাম। তাহলে বেগম রোকেয়া ভাস্কর্য, ক্যাকটাস, এবং শুরুতে হচ্ছে সংসপ্তক, যেটা সেটা কে বানাইছিল? হামিদুজ্জামান। ওকে, এরপরে আসো। এরপরে হচ্ছে এরপরে তোমাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, এখানে বলছিলাম না সাবাস নিতুন, মানে নিতুন কুণ্ডু বানাইছে, যে সাবাস এই ভাস্কর্যটা নিতুন বানাইছে। তো এটাকে আমি ভাবছিলাম যে তোমাদের মনে হয় শর্ট আছে, বাট শর্ট নাই। এটাকে আমরা মনে রাখবো সাবাস নিতুন তোর অনেক ফোয়ারা, মানে তোর অনেক সাহস না বলে আমরা এটাকে বলতেছি তোর অনেক ফোয়ারা, সাবাস নিতুন তোর অনেক ফোয়ারা। এটা কেন বলতেছি জানো? কারণ নিতুনের সাবাস একটা আছে, আরেকটা হচ্ছে ফোয়ারা আছে, ফোয়ারা। একটু খেয়াল করো, আছে হচ্ছে ফোয়ারা, ফোয়ারা। তাহলে কয়টা পেলাম? ফোয়ারা আর সাবাস, এইটাই করছে হচ্ছে নিতুন কুণ্ডু। সাবাস নিতুন তোর অনেক ফোয়ারা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো সোনার বাংলা। আমরা এখানে একটা মনে রাখবো রাজার শস্য শ্যামল সোনার বাংলা। কি মনে রাখবো বলো তো? রাজার শস্য শ্যামল সোনার বাংলা। দেখো তো, রাজার শস্য শ্যামল সোনার বাংলা। এই যে বলতেছি রাজার শস্য শ্যামল সোনার বাংলা, কেন বলতেছি জানো?
আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে দুইটা ভাস্কর্য আছে, একটা হচ্ছে সোনার বাংলা, এটা একটা, আমি এই যে বলছি না যে সোনার বাংলা, এই জন্য এখান থেকে নিলাম, আন্ডারলাইন করে দিলাম। আর রাজার শস্য শ্যামল সোনার বাংলা, রাজার কেন বলছি জানো, রাজা থেকে আসবে রাজু ভাস্কর্য, বুঝছো, রাজু ভাস্কর্য, সোনার বাংলা রাজু ভাস্কর্য। তাহলে রাজা থেকে আসলে রাজু ভাস্কর্য। আর শস্য শ্যামল, এই যে শ্যামলটা কেন আনছি জানো, এই শ্যামলটা আনার কারণ হচ্ছে এনাদের এই যে এইগুলো যেগুলো বানাইছে না, এই যে এটা যেগুলো বানাইছে, এটার নাম যিনি বানাইছেন তার নাম হচ্ছে শ্যামল চৌধুরী। আমি একটু ট্যাপটা এখানে রেখে দিচ্ছি, শ্যামল চৌধুরী। আমি একটু খেয়াল করো, এগুলো বানাইছে কে বলতো, শ্যামল চৌধুরী। মনে রাখার দরকার নেই, খালি শ্যামল মনে রাখবো তাইলেই হবে, চৌধুরী সাহেব এটা বানাইছে। সোনার বাংলা আর রাজু ভাস্কর্য, রাজার শস্য শ্যামল সোনার বাংলা। ওকে, রাজার শস্য শ্যামল সোনার বাংলা। এরপরে কি আছে দেখি, ওই যে শুরুতে বলছিলাম না, এই যে খালেদ সাহেবের কথা আমি এক্সট্রা করে মনে রাখতে বলছিলাম, মিশে ফেলছি নাকি, যাই হোক, খালেদ সাহেবের কথা এক্সট্রা করে মনে রাখতে বলছিলাম, আরেকজনকে মনে রাখবা এক্সট্রা করে, সেটা হচ্ছে ইকবাল সাহেব। উনিও অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বানাইছে, বাট তারপরে তাকে আর তেমন দেখা যায় নাই। তেমন হচ্ছে AKM ইকবাল। তো AKM এটা মনে রাখার দরকার নেই, ইকবাল মনে রাখলেই হবে। সেটা হচ্ছে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ। আমি একটু এখানে লিখতেছি, দেখো তো, স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, স্বাধীনতা এই স্মৃতি দিয়ে যেন আবার মেমোরি নিয়ে আসো না, মেমোরি থেকে যেন মইনুল লেখো না, বুঝছো। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে AKM ইকবাল। আমি খালি লিখলাম ইকবাল। ওকে, এখন দেখো, ওই যে ওটার সাথে যেন মিলায় না, ওইটা কিন্তু জাতীয় স্মৃতিসৌধ ভাইয়া, ওইটার সাথে জাতীয় সংযুক্ত ছিল। মইনুল সাহেবের যেটা ছিল সেটা হচ্ছে জাতীয় ছিল। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আই হোপ ক্লিয়ার হয়েছে। তোমরা কতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ নিচে, আমি একটু দেখি তো। তাহলে উপরের দিকে আমরা আরো যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা আরো উপরের দিকে যাইতে পারবো। ওকে, তাহলে আমরা আর কিছু জিনিস দেখি, এরপরে কিছু ভবন আমরা দেখবো। এতক্ষণ তো আমরা স্থাপনা দেখতেছিলাম, ভাস্কর্য দেখতেছিলাম, এখন আমরা কিছু স্থাপনা দেখব। সেটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শুনছো না? শাহজালাল, আমি একটু লিখতেছি, শাহজালাল বিমানবন্দর, মানে আন্তর্জাতিক বিমানবন্দর। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার আমরা কি বলবো, কিছুদিন আগে আগুন ধরছিল এখানে, দেখছো, হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে গেছে না, বিমানবন্দরে আগুন ধরছিল, তুমি দেখো নাই? বলছিল যে এটার সম্পূর্ণ প্রভাব পড়বে আমাদের পুরা এন্টায়ার যে ইকোনমি সিস্টেম আছে আমাদের বাংলাদেশের, এটার উপরে পড়বে বলছিল না? তো এইখানে আমরা মনে রাখবো, লারস একটুতেই আগুন ধরস, লারস একটুতেই আগুন ধরস। এই লারস এই ব্যক্তিটা বানাইছিল। তো আমি এটার ছন্দতে মনে রাখছি। এখন যদি মনে হয় যে ভাই এটার জন্য ছন্দ দেওয়া লাগবে, এই জিনিসটা মনে রাখ ভাইয়া, 2 দিন পরে ভুলে যাবে, শিওর থাক, বুঝতে পারছিস? এই জন্য আমি জিনিসগুলো দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে জাতীয় সংসদ ভবন। এটা শুরুতে বলে দিচ্ছি না, ওই যে মইনুল সাহেবকে যখন বলা হলো তিনি কি বললেন, আই কান্ট, ওইখান থেকে মনে রাখছি লুই আই কান। আচ্ছা, এরপরে আসো বাইতুল মোকাররম। তো বাইতুল মোকাররম এটা একটু দেখি। বাইতুল মোকাররম এটা কি করছে? এটা হচ্ছে আবুল হোসেন আল খারিয়ানি। তুমি খালি খারিয়ানি মনে রাখলেই হবে, আবুল হোসেন আল খারিয়ানি। আমি একটু লিখে দিই পুরোটা, আবুল হোসেন আল খারিয়ানি। আচ্ছা, এইটা পড়ার সময় আমি কেমন মনে রাখছি জানো? মসজিদুল আল আকসা, আমি যদি ভুল না করে থাকি, ওইটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করাইছিলেন জিনদেরকে দিয়ে। এবং তুমি শুনছো নাকি উনি এরকম করে দাঁড়াইছিলেন, মানে উনি সম্পূর্ণ কাজটা জিনরা করতেছে, উনি স্ট্রেট ওইখানে স্টিল দাঁড়ায় আছেন তো আসেনি, ওইদিকে জিনেরা কাজকর্ম করতেছে। যেই মসজিদুল আল আকসা শেষ হয়ে গেছে, এদিকে তো খাড়ায় আছে উনি সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা এসে একটু টাচ করছে, দেখা যাচ্ছে যে উনি মারা গেছেন, মানে দাঁড়ায় মারা গেছেন। তোমরা দেখছো না, মানে খাড়াই থেকে কিন্তু মারা গেছে, খাড়াই থেকে ওই হচ্ছে আল আকসা তৈরি করছে। আমি যদি ভুল না করে থাকি, আমার একটা ভুল হইতে পারে, আল আকসা না হলে অন্য কোনো একটা মসজিদ। তো খাড়া হয়ে থাকছে সুলাইমান আলাইহিস সালাম, খারিয়ানি নাম হয়েছে ওই বাইতুল মুকাররম যিনি তৈরি করছেন। ওই মসজিদ যিনি তৈরি করছেন উনি দাঁড়ায় ছিলেন, কিন্তু এই মসজিদ যিনি তৈরি করছেন তার নামের শেষে খারিয়ানি হয়ে গেছে, মানে ইনি মনে হয় খাড়ায় আছে। তো যাই হোক, আবুল হোসেন আল খারিয়ানি দিয়ে এটা আমি বুঝাতে চাইছি, মনে রাখতে চাইছি, জীবনে ভুলবা না।
আচ্ছা, এরপরে আসো। এরপরে একটা জিনিস মনে রাখবা, কতখানি পর্যন্ত দেখা যাচ্ছে, আমি আসলে রেশিওটা বুঝতেছি না। হ্যাঁ, আমি রেশিওটা বুঝতে পারতেছি না। এই যে নিচে দেখা যায়। এরপরে আমরা মনে রাখবো যে কমলা বাবুই, আমরা লিখে রাখবো কমলা বাবুই। কমলা বাবুই কেন মনে রাখবো? এই কমলা থেকে আসবে কমলাপুর রেলওয়ে স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং এটা কে বানাইছে বলতো? যে বাবুই বলছি না, বব বুই, বুঝছো? ওই বাবুই থেকে মনে রাখবা এটা। আশা করি এখানে তেমন ভুলবা না আর তোমরা এই জিনিসগুলা। আর বাংলাদেশে যত ধরনের স্থাপনা আছে না বড় বড়, এই সবগুলা বাইরের দেশের মানুষ বানাইছে। আমি এখন যেটা করব, তোমাদেরকে এই জিনিসগুলোর যে স্ক্রিনশটটা আছে না, এটা তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো, এখান থেকে তোমরা সুন্দর করে নোট করে ফেলতে পারবা। কিন্তু তারপরও যারা চাচ্ছ যে এটার একদম সুন্দর পিক চাও, ছবিটা চাও, তারা নিচে দেখানো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, এখানে পেয়ে যাবা। দুইটা জিনিস খালি বাংলাদেশের মানুষ বানাইছে, চারুকলা ইনস্টিটিউট একটা, আর একটা হচ্ছে জাতীয় জাদুঘর। তো জাতীয় জাদুঘর তো অলরেডি মইনুল ইসলাম বানাইছে, চারুকলা ইনস্টিটিউট বানাইছে মাজহারুল ইসলাম, বাংলাদেশের মাজহারুল ইসলাম। আর দুই একটা বাইরের আছে, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বানাইছে হচ্ছে পল রুডলফ, বা রুডলফ যেটাকে তোমরা বলতে পারো। টিএসসি ভবন বানাইছে কনস্টান্টাইন ডকসাইড। এই দুইটাকে আমি খালি তোমাদেরকে পড়াই না, বাকি সবগুলোকে তোমাদেরকে সুন্দর করে পড়াই দিছি, ঠিক আছে? তো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা সম্পূর্ণ আজকে যা যা পড়লাম ওইটার শিট দিয়ে দিছি। তুমি সুন্দর করে এখান থেকে নোট করে ফেলতে পারো যে কোনটার স্থান কোনটা, বিশেষ করে ওইটা নোট করে ফেলতে পারো। এবং এই যে তোমাদের সামনে ক্লিয়ারলি পুরো ভাস্কর্য টপিকটা কিন্তু একদম কুক করে দিলাম, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফিজ।